দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকার র্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট এবং মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম কাজ শুরু করবে বলে জানিয়েছেন আইজিপি বাহরুল আলম। সোমবার রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় এই কথা জানিয়েছেন তিনি। এ সময় আইজিপি আরও জানিয়েছেন, একটি গোষ্ঠী চাচ্ছে না দেশ স্থিতিশীল থাকুক। বর্তমান সরকার মানবাধিকারের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেররিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজশাহীতে আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় দেশ পরিচালনার ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ ধ্বংস হয়ে পুলিশ বাহিনী নিয়ে সরকার কাজ করছে। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্বক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত, কিন্তু এরপরও দেশের সংস্কারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় জেনারেল ওয়াকার আরও জানান, দেশ এবং জাতির কল্যাণে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ। এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রোববার দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আর উদ্বুদ্ধ পরিস্থিতিতে গভীর রাতে জরুরি ব্রিফিং করতে সাংবাদিকদের ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিস্তারিত নজরুল বাবুর প্রতিবেদনে। সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় রবিবার বিক্ষোভে ফেটে পড়েন রাজধানীসহ সারা দেশের শিক্ষার্থীরা। দিনভর মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দিন শেষেও থামেনি শিক্ষার্থীদের বিক্ষোভ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। সরকারের অন্তর্গত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, আপনি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা নিজ দায়িত্বে আমরা দেশের স্থিতিশীলতা এনে দেব। উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে তার বাড়িধারা ডিওএইচএস এর বাসভবনে জরুরি ব্রিফিংয়ে সাংবাদিকদের ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকল বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, যারা এসব করছেন তাদের ঘুম আমি হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না। আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাফলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। পদত্যাগের আলটিমেটাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে সেগুলো উন্নতি করতে পারলে আর পদত্যাগের প্রশ্ন আসবে না। যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। সোমবার থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে দাবি করে সকল বাহিনীকে সেই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। নিরাপদ বাংলাদেশ এবং দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে কর্মসূচিতে অংশ নেন অন্তত ৫০০ শিক্ষার্থী। কয়েকদিন ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের ফাঁসি দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। আর সরকারকে দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেন বিক্ষোভরত ছাত্রীরা। তারা বলছেন, দেশে এমন বিশৃঙ্খল পরিস্থিতির জন্য জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দেয়নি ছাত্র জনতা। প্রতি ৭২ ঘন্টায় প্রায় ৯৫ জন নারী ধর্ষিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জিত। আমার ভাই বোনেরা যারা জুলাইতে রক্ত দিয়েছে তারা কি এই দেশ দেখার জন্য রক্ত দিয়েছে? তারা কি এই ধর্ষিত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছিলাম? সন্ধ্যার পর একটা মেয়ে বের হতে পারে না, তাকে কোনো রিক্সে, যেমন ইউনিভার্সিটির আপুরা আছে তাদের সন্ধ্যার পরও আসতে হয়, তখন তাদের একা একা তো আসতে হয়, তাদের জন্য নিরাপত্তাটা কোথায়? কেন আজকে আমরা সেফলি আমরা হাঁটতে পারছি না? আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা মানুষ হচ্ছি না কেন? আমরা সবাই এটার বিরুদ্ধে অনেক জোর দাবি জানাচ্ছি যে এগুলা যাতে বন্ধ হয়। যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা যেন ভিকটিমের মতো সাইলেন্ট না হয়ে থাকে। আমাদের রেপিস্টদের সাইলেন্ট করা উচিত। অটো রিক্সা কোনোখানেই আমরা সেফ না, এমনকি বাসে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে, তাও কোনো সরকারকে ব্যবস্থা নিতে দেখছি না। আইন শৃঙ্খলার অবনতি এবং পরপর নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, একটু জানাবেন, আমরা কিন্তু দেখছিলাম বেশ কিছু স্কুল এবং কলেজে কিন্তু বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন। কি অবস্থা, বিক্ষোভের সবশেষ জানাবেন এবং আসলে কি ধরনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন?
অল্প কিছুক্ষণ আগে আমি যখন আসলে বিকারনেসা নুন স্কুল কলেজ এবং স্কুল এবং কলেজের সামনে ছিলাম, তখন কিন্তু আসলে 500 শিক্ষার্থী অংশ নিয়েছেন। এখানে এখন আমি আছি তার ঠিক পাশের যে কলেজটি রয়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সেখানে আছি এবং সেখানে কিন্তু একই ধরনের দাবিতে কিন্তু তারা অংশ নিয়েছেন, বিক্ষোভ কর্মসূচি করছেন। সংখ্যায় তারা কম হলেও তারা কিন্তু জানাচ্ছেন যে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং দ্রুত ন্যায় বিচারের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। এর আগেও যদি আমি বলি যে কিছুক্ষণ আগে কিন্তু কারণ বাজার এলাকাতে বিজ্ঞান কলেজ, সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে আন্দোলনে নেমেছিলেন এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে কিন্তু আজকে নানা ধরনের কর্মসূচি রয়েছে। মূলত আসলে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টায় ব্রিফ করেছিলেন, তিনি বলেছিলেন সংবাদ সম্মেলনে রাত 3:30টার দিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন হবে, কিন্তু আসলে গতকালকেই 2-3টি ঘটনা ঘটেছে যেখানে আমরা দেখেছি যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং তার কাছ থেকে তার স্বর্ণ এবং সর্বস্ব টাকা পয়সা সবকিছু আসলে লুট করে নিয়ে যায়। এবং গতকাল পৃথক পৃথক আরো 2টি ঘটনা মোহাম্মদপুর এবং হাজারীপার্ক এলাকায়ও হয়েছে ছিনতাই ঘটনা, এবং এটি অহরহ হচ্ছে। গেল 72 ঘন্টায়ও যদি হিসেব করা হয় তাহলে আসলে অন্তঃসত্ত্বা নারী থেকে শুরু করে 4 বছরের শিশু তারাও কিন্তু আসলে ধর্ষণের শিকার হয়েছে। যেই প্রতিবাদে কিন্তু আসলে তারা নেমেছেন এবং তারা বিশ্বাস রাখতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব তাড়াতাড়ি উন্নতি ঘটবে। এবং তারা কিন্তু যেটি বলছেন যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড এবং ফাঁসি কার্যকর করা হয়, তাদেরকে শুধুমাত্র ধরলেই হবে না, তাদেরকে দ্রুত আসলে তাদের ফাঁসি দিতে হবে। এবং তারা বলছেন যে এই যে তারা জুলাই গণ অভ্যুত্থান করেছিলেন, সেই জুলাই গণ অভ্যুত্থান কিন্তু দেশের এই বিশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কিন্তু আসলে তারা করেননি, তারা আসলে করেছেন দেশকে নতুনভাবে সাজাতে, দেশের পরিস্থিতি শুরু করতে। আমি যদি 2-1জনের সাথে কথা বলি, 2-1জনের কাছ থেকে আসলে আমি একটু জানার চেষ্টা করি। স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারের পতন ঘটেনি। আমরা তখনও নিপীড়নের শিকার হয়েছি, এখনো নিপীড়নের শিকার হচ্ছি এবং বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ। আমরা যেখানে রাস্তায় বের হলে আগে 7টা-8টা পর্যন্ত কাজ করতে পারতাম, সেখানে দিনের বেলা বের হতেও ভয় লাগছে। কখন কোন দিক থেকে কে আক্রমণ করে বসে, কোথাও আমরা সুরক্ষিত নই। এবং এই পর্যায়ে কোনো প্রশাসনও কোনো তাদের পদক্ষেপ নিচ্ছে না। এটা খুবই দৃষ্টিকটু বিষয় যে প্রশাসন এই ব্যাপারে আমাদের কোনো সাহায্য করছে না বা তাদের ইন্টেনশনকে আমরা জানি না। তো বর্তমানে আসলে স্বাধীনতা অর্জন করার পরে এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়াবো আমরা কখনো চিন্তাই করতে পারিনি। আসলে এটার কারণটা কি সেটা আমরা জানতে পারছি না এখনো, কিন্তু আমরা চাই প্রশাসন যেন সেটা খুঁজে বের করে। কথা বলছিলাম, আমি যদি আরো 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করি, আমি যদি একটু জানার চেষ্টা করি, আমি যদি আপনার সাথে কথা বলার চেষ্টা করি, আপনারা বিক্ষোভ করছেন কি প্রতিবাদে? আসলে আমরা ধর্ষকের ফাঁসি চাওয়ানে আমরা বিক্ষোভ করছি, কারণ আমাদের বাঙালি মেয়েদের এখন কোনো নিরাপত্তা আমরা মনে করছি না। কারণ ধর্ষক যে কোনো সময় আমরা কলেজ থেকে বের হই, বাইরে কোনো মহিলা যদি বাসা থেকে বের হয়, তার কোনো ধরনের কোনো নিরাপত্তা আমাদের এই সরকার দিতে পারছে না। কারণ প্রশাসনের যদি কড়া নজরদারি থাকতো, ধর্ষক কখনোই ধর্ষণের মতো একটা ঘৃণিত অপরাধ করে সে কখনোই বাইরে থাকতে পারতো না। তার কোনো ধরনের কোনো শাস্তি হচ্ছে না, ফাঁসি হচ্ছে না। আমরা সেই প্রতিবাদী আজকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের মেয়েরা আমরা মানববন্ধনে নেমেছি। আমরা যদি আরো 2-1জনের সাথে কথা বলি, আমি যদি একটু রাশেদ, ধন্যবাদ আপনাকে। রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন বিভিন্ন কলেজে, স্কুল এবং কলেজে শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছেন সেটার সবশেষ খবরাখবর। এদিকে জনসম্মুখে চুরি, ডাকাতি এবং ধর্ষণ, হত্যা ও নিরাপত্তাহীনতা সহ বিরাজমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছে ঢাকা বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। দুপুরে তেজগাঁও কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত বিক্ষোভ শেষে আবারও ফার্মগেট হয়ে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা জানিয়েছেন, সারা দেশে প্রকাশ্যে ছিনতাই সহ যে নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হয়েছে তার দ্রুত অবসান করতে হবে। একই সাথে রাজশাহীতে বাস সহ বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল 9:15টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু তারা দাবি করেছেন, গাজীপুরের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করতে হবে। এই দাবিতে বেশ কয়েকদিন ধরেই তারা মানববন্ধন বিক্ষোভ করছিলেন। সেই ধারাবাহিকতায় আন্দোলনের অংশ হিসেবে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। এ সময় সেখানে আটকা পড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস। পরে ট্রেনে রোগী থাকায় স্বজনদের অনুরোধে 10:15টার দিকে শিক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দেয়। এদিকে জয়দেবপুর স্টেশন মাস্টার জানিয়েছেন, অবরোধের কারণে মৌচাক স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। প্রজ্ঞাপন দেওয়া হলো, প্রজ্ঞাপন দেওয়ার পরও সেখানে দেখা গেলো যে অন্য দুটো বিশ্ববিদ্যালয়ের নামের সামনে বাংলাদেশ থাকবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নামের সামনে বাংলাদেশ নেই। আমাদের ওয়েবসাইটটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমাদের প্রতিবাদের যে মুখ্যম আমাদের যে প্রতিবাদ করার যে ওয়েটা সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আমরা আসলে 20 ঘন্টা আলটিমেটাম দিতে চাই। এই আন্দোলনের কারণে আমাদের আপাতত 4টা ট্রেন আটকা পড়েছে। তার মধ্যে বনলতা আটকা পড়ছে মহারি স্টেশনে ঢাকাগামী, আর আপনার এই চাপাই আটকা পড়ছে, চাপাই মেল আটকা পড়ছে আপনার ঢাকাগামী, এটা মির্জাপুরে। আর মৌচাক আটকা পড়ছে কুড়িগ্রামগামী, বুড়িমারিগামী কুড়িগ্রাম এক্সপ্রেস। আর জয়দেবপুর একতা এক্সপ্রেস আমাদের এখানে মাত্র এসে পৌঁছলো। ডিজিটাল ইউনিভার্সিটির নাম পাল্টানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে সারা দেশের পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেখানে আছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। আমরা আরও খবর জানবো তার কাছ থেকে। ইকবাল, একটু জানাবেন আসলে সবশেষ কি পরিস্থিতি? শিক্ষার্থীরা তো রেলপথ এরই মধ্যে বন্ধ করে অবরোধ করছেন, সেক্ষেত্রে আসলে রেলের শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা ঘটেছে কিনা বা যাত্রী দুর্ভোগ কেমন দেখছেন? সাড়ে 4 ঘন্টা ধরে গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়েতে যে অবরোধ চলছে সেটা এখনো চলছে। হয়তো কিছুক্ষণ পরে সমাধান হয়ে যাবে, সমাধানের চেষ্টা চলছে। কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী তারা সেখানে গেছেন। তারা ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে সরকারের উচ্চ পর্যায়ের সেটা সিদ্ধান্তের জন্য তারা চেষ্টা করবেন, এরকম আশ্বাস দিচ্ছেন। হয়তো কিছুক্ষণ পরে সেটা সমাধান হবে। কিন্তু এর মাঝে কমপক্ষে যে 4টি ট্রেন আটকা পড়েছে বিভিন্ন জায়গায়, এছাড়া আরও কয়েকটি ট্রেন সেখানে আটকা পড়েছে। এর জন্য যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। একজন যাত্রীর সাথে কথা বলবো, যিনি ঢাকা থেকে রওনা দিয়েছেন নীলফামারীর উদ্দেশ্যে, জয়দেবপুর স্টেশনে কয়েক ঘন্টা ধরে আটকা পড়েছেন। তার কাছ থেকে একটু শুনবো যে আপনারা কি ধরনের ভোগান্তিতে রয়েছেন, কতক্ষণ ধরে আটকা পড়েছেন একটু যদি। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আলমাসুদ চৌধুরী, পিপি নীলফামারী। তো 10:43 একতা এক্সপ্রেসে আমরা নীলফামারীর পার্বতীপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় 4.5 ঘন্টা ধরে এখানে আমরা অবস্থান করছি। সামনে শুনতে পেয়েছি যে আন্দোলন হচ্ছে ছাত্রদের, এটা বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে। তো আমার কথা হচ্ছে যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটার যৌক্তিকতারও যদি থাকে তাহলে মানুষের ভোগান্তি করে কোনো আন্দোলন করাটা ঠিক না। যৌক্তিকতা যদি থাকে তাহলে অবশ্যই ছাত্ররা সেটা যৌক্তিকভাবে পালন করুক। কিন্তু আমরা যে হাজারো যাত্রী নিয়ে এই ট্রেনে রয়েছি, বৃদ্ধা রয়েছে, শিশু রয়েছে, অনেকের কাজ রয়েছে, ব্যবসায়ী রয়েছে, ছাত্র রয়েছে, শিক্ষক রয়েছে, অনেকের নানান সমস্যায় আমরা এই 4.5 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বরে এটি সমাধান করে আমাদের ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। শুনছিলেন যে যাত্রীরা যে ভোগান্তিতে রয়েছেন, তারা চান যে এই অচল অবস্থা নিরসন হোক, অর্থাৎ যোগাযোগ, ট্রেন যোগাযোগ স্বাভাবিক হোক। আর ছাত্রদের, শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবির বিষয়েও তারা বলছেন যে যৌক্তিক দাবি হলে অবশ্যই সেটা সরকার
মেনে নিক বা তারা তাদের ক্যাম্পাসে বা অন্য কোনোভাবে যাত্রীদেরকে সড়কের বা ট্রেনের যাত্রীদেরকে জিম্মি করে যাতে আন্দোলন না হয় এমনটা প্রত্যাশা করছেন। তবে তারা এটাও বলছেন যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি বা যৌক্তিক আন্দোলনের প্রতিও তাদের এক ধরনের সমর্থন রয়েছে, অর্থাৎ সেটা ক্যাম্পাসে হতে পারে বা অন্যভাবে যেখানে জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন চলে সেটা তারা চাচ্ছেন। তবে কিছুক্ষণের মধ্যেই সমাধান বিষয়টা হবে, অর্থাৎ যান চলাচল ট্রেন চলাচল স্বাভাবিক হবে এমনটা আশা করা যাচ্ছে। কেননা সেখানকার যারা উপজেলা কর্মকর্তা রয়েছেন বা আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য কর্মকর্তা রয়েছেন তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, বিষয়টি ছুড়া হবে বলে আশা করা হচ্ছে। তবে এই যে ট্রেনের শিডিউল বিপর্যয় সেটা খুব অল্প সময়ে যাতে বিপর্যয় কেটে ওঠে সেটাও সবাই প্রত্যাশা করছেন। এই ছিল মোটামুটি সর্বশেষ পরিস্থিতি। ইকবাল, আপনাকে ধন্যবাদ। ইকবাল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে। 16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। নগরীর সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সম্মেলনে ইতিমধ্যেই যোগ দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে 505 জন কাউন্সিলর আগামী দিনের নেতৃত্ব বাছাই করবেন। আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে ঐকমত্যের কমিশনের মতামত না জেনে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি। একটি সুষ্ঠু নির্বাচন দিতে এরই মধ্যে কমিশন কাজ শুরু করেছে বলেও জানান। ভোটার তালিকায় 17 লাখ মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে জানিয়ে তালিকাটি স্বচ্ছ করার চেষ্টা চলছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা এবং দ্রুত নির্বাচনের দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। তারই অংশ হিসেবে আজ ধামরাইয়ে সমাবেশ করছে ঢাকা জেলা বিএনপি। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন। সমাবেশের আরও খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রহিম রুমন। রুমন, একটু জানাবেন সমাবেশে এই মুহূর্তে নেতাকর্মীরা কি বলছেন এবং সমাবেশ কখন শুরু হতে পারে, ঠিক কখন সমাবেশ শুরু হবে এবং সমাবেশ নিয়ে আসলে স্থানীয়রা যারা আছেন তাদের মধ্যে কি ধরনের প্রত্যাশা দেখছেন? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং সরকারের পতিত সরকার যেই দোসরদের যে এই কর্মসূচিগুলো ঘোষণা করেছিল। আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু তারা জনসভা সমাবেশের মধ্য দিয়ে কিন্তু তাদের যেই বক্তব্য দাবি দেওয়া তারা কিন্তু সেটি জানাচ্ছেন। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্যপণ্যের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধি আসলে তারা লাগাম টানার জন্য সরকারের প্রতি কিন্তু বারবারই আহ্বান জানাচ্ছিলেন। এছাড়া আরও একটি বিষয় যেটা রয়েছে সেটা আপনি জানেন যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই দাবি করা হচ্ছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার একটি টালবাহানা করছে, যেটির প্রতিবাদ কিন্তু প্রতিদিনই নেতাদের করতে দেখছি। তাই ঢাকা জেলা বিএনপি ধামরাই এলাকায় কিন্তু এই বিএনপির যে সমাবেশ সেটি এখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থাকবার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত তিনি অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হননি। আমরা দেখছি যে সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিএনপির সহযোগী সংগঠনে সকাল থেকে এই ধামরাই এলাকায়
রহিম রুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধামরাই থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রহিম রুমন এবং জানাচ্ছিলেন বিএনপি সমাবেশের সবশেষ অবস্থা। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এই আহ্বান জানিয়েছেন। আজহারুল ইসলাম মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিতে পথসভায় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জেলা আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমি সহ আরও অনেকেই। শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। একজন ছাড়া বাকি 10 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন যিনি বেঁচে আছেন তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেয়া সহ 5 দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সারা দেশের হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার বেলা 12টা থেকে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোর সাথে রাজশাহী মেডিকেলেও কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। যদিও রোববার থেকে জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওটি সহ হাসপাতালের কোনো ওয়ার্ডের চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি ইন্টার্ন চিকিৎসকদের। 5 দফা দাবি মেনে নেওয়ার সাথে সাথেই কাজে ফিরবেন বলে আশ্বস্ত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ সহ 103 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এই আদেশ দিয়েছে। সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদকে স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে এই কর্মকর্তাদের বিপিএম এবং পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয় 2018 সালের 30 ডিসেম্বরের 10ম জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে সাবেক আইজিপি সহ 103 জনের পদক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল 1 সম্প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর আপিলের অনুমতি পায় চ্যানেল 1। আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এই আদেশ দিয়েছেন। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 16 বছর আগে বন্ধ হয়ে যায়। 2010 সালের 27 এপ্রিল সন্ধ্যা 6টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন। পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল 1 কর্তৃপক্ষ, কিন্তু মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। স্থায়ী শান্তি কিংবা সামরিক জোট নেটোতে যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিয়েভ এবং মস্কোর মধ্যকার মধ্যস্থতাকারীর চেয়ে ইউক্রেনের অংশীদার হিসেবে বেশি দেখতে চান তিনি। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প এবং রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে যে কোনো বৈঠকের আগে ইউক্রেনীয় প্রাকৃতিক সম্পদে ওয়াশিংটনের প্রবেশাধিকারে অনুমোদন করার একটি চুক্তির বিষয়ে আলোচনা করার জন্য তার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত। নিরাপত্তা সহায়তার বিনিময়ে ইউক্রেনীয় প্রাকৃতিক সম্পদে মার্কিন প্রবেশাধিকারের বিষয়ে কিয়েভ এবং ওয়াশিংটন চুক্তির কাছাকাছি রয়েছে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। Але все буває. Домовитися з русскими про нас без нас
до успіху в цій. 2 দশকেরও বেশি সময়ের পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবারের এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। 2002 সালের পর এই প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ নিল তেল আবিব। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং দুভদেভান কমান্ডো ইউনিটের সেনারা উত্তর পশ্চিম তীরের জেনিন সংলগ্ন কয়েকটি গ্রামে অভিযান শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কার্ডস জানিয়েছেন, সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে জেনিন, তুলকারেম এবং নূর শামস এই 3টি শরণার্থী শিবির থেকে এই পর্যন্ত 40,000 ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করেছে। তাদের ফিরে আসা ঠেকাতে সেখানে সেনা অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি বাহিনী গত মাস থেকে উত্তর পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক অভিযান চালাচ্ছে, যেই অভিযানে এখন পর্যন্ত অন্তত 60,000 নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খেলার খবর, নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। আর একটু পর বিকেল 3টায় শুরু হবে খেলা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেমন হবে রাওয়ালপিন্ডির এই উইকেট? কত রানই বা হতে পারে, আর টসই বা কতটা ভাইটাল রোল প্লে করবে? মজার বিষয় যে ভেন্যুতে বাংলাদেশ কিবিদের বিপক্ষে খেলবে সেই রাওয়ালপিন্ডির উইকেট বানিয়েছেন বাংলাদেশে কাজ করা টনি হেমিং। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের উইকেট নিয়ে রাওয়ালপিন্ডি থেকে আরও জানাচ্ছেন নাহিয়ান বিন জসি। মাথায় টুপি, গায়ে পাকিস্তানের কিট, হালকা গড়নের লোকটাকে চেনা চেনা লাগছে কি? নাম তার টনি হেমিং। বাংলাদেশ থেকে তিক্ত অভিজ্ঞতা আর অভিমান নিয়ে ম্যাচ শেষ হবার আগেই পাকিস্তান চলে আসা বিশ্ববিখ্যাত কিউরেটর এই অজি। মজার বিষয়, যেই ভেন্যুতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি 2 ম্যাচ খেলবে সেই রাওয়ালপিন্ডির উইকেট বানানো টনি হেমিংয়ের হাতেই। বাংলাদেশি সাংবাদিকদের পেয়ে টনি হেমিং হাসি মুখে গল্প আড্ডায় জানালেন কেমন হতে যাচ্ছে রাওয়ালপিন্ডির উইকেট। উইকেট সম্পর্কে যে ধারণাটা তিনি দিয়েছেন তাতে করে একটা কথা স্পষ্ট, যে এই উইকেটে 300+ রান হবে, ক্ষেত্রবিশেষে 350+ রানও হতে পারে। টসটা কিন্তু এখানে অনেক বড় একটা রোল প্লে করবে। যারা টসে জিতবে তারা কিন্তু ম্যাচে অনেকখানি এগিয়ে থাকবে, কারণ রাওয়ালপিন্ডির যেই ওয়েদারটা আসলে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমার গায়ে জ্যাকেট দেখে বুঝতে পারছেন আমরা আসলে সেভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, যার কারণে এরকম পাতলা জ্যাকেট পরে আছি। বাট যখন সন্ধ্যা হয় তখন কিন্তু ঠান্ডার মাত্রাটা অনেকখানি বেড়ে যায়। ডিউ ফ্যাক্টর একটা বড় ধরনের ফ্যাক্টর হতে পারে কিন্তু এই রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে। একদিন আগেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে আপনারা দেখেছেন 350+ রান চেস করেছে আসলে অস্ট্রেলিয়া। এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সবশেষ 2টা টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে যে হারিয়েছিল সেই উইকেটটাও কিন্তু টনি হেমিং বানিয়েছিলেন। মজা করেই বলছিলেন উইকেটটা আসলে পাকিস্তানের জন্য বানানো হয়েছিল, বাট সামহাও সুবিধাটা বাংলাদেশ নিয়েছে। এবারও যদি সেই উইকেটের ফায়দাটা বাংলাদেশ নিতে পারে, আরও একটা ঐতিহাসিক জয় হয়তোবা বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে পাবে এবং এখানকার অনার্স বোর্ডে আরও একটা জয় হয়তোবা লেখা হবে বাংলাদেশকে ঘিরে। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চ্যাম্পিয়নরা ঝরাবে বারুদ, রণহুঙ্কারে কাঁপবে দেশ। বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ রুদ্ধশ্বাসে দেখবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।